মেশিনটা রাখার উদ্দেশ্য হচ্ছে লেবার যারা আসে, যেমন এইটা আমার প্রতিষ্ঠান, এইটা আমি ছেড়ে যাইতে পারবো না, কিন্তু একটা লেবার আমার এখানে চুক্তিবদ্ধভাবে আসে না যে আমি 20 বছর থাকবো। তো আজকে একজন আসলো, কালকে একজন আসলো, তাতে করে আমার ডেইরি খামারটা আসলে এটা লালন পালন করা যায় না, যেটা মোটা তাজাতে করা যায়। আমরা এটা মনে করি খুব কষ্ট করে, আমার বললাম যে এটা আর বলার মতো নয়, মানে প্রচন্ড পরিশ্রম করতে খুব হয়েছে। পরিশ্রম করে আসছি আমরা। এখন আল্লাহকে ভালো লাগছে? ইনশাআল্লাহ খুব ভালো, খুব শান্তি। সৌজন্যে আকিজ ফিড। স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকদের নিয়ে এটি নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। প্রত্যন্ত এলাকায় কিছু শিক্ষিত তরুণরা আধুনিক পদ্ধতিতে গরু লালন পালন করছেন। আমরা যখন শহরের গরু লালন পালনের কথা তখন প্রত্যন্ত এলাকা বাদ পড়ে যায়, কিন্তু প্রত্যন্ত এলাকার তরুণরা শুধু যে নিজে স্বাবলম্বী হচ্ছেন তাই নয়, তারা পাশাপাশি তাদের সমাজের এবং আশপাশের মানুষকেও স্বাবলম্বী করছেন এবং আধুনিক গরু লালন পালন পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের প্রাণী সম্পদে বড় ভূমিকা রাখছেন তারা। আমরা রয়েছি গাইবান্ধার সাঘাটা উপজেলায়। এরকম প্রত্যন্ত একটি গ্রামে কৃষকদের উদ্যোগ এবং বেকার যুবকদের এই প্রাণী সম্পদে যুক্ত হওয়ার গল্পই তুলে ধরবো আজকের অনুষ্ঠানে। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। নদী, মাঠ আর গাছপালা বেষ্টিত জেলা গাইবান্ধা। উত্তর জনপদের এই জেলায় গ্রামগুলোতে রয়েছে ফসলে ভরা মাঠ আর ছায়াশনিবিড় গ্রাম্য সড়ক। কৃষি সমৃদ্ধ এই জেলায় আগে থেকেই প্রাকৃতিকভাবে পশুপালিত হয় ঘরে ঘরে। এর বাইরেও এখানে এখন ছোট ছোট উদ্যোগে গড়ে উঠেছে বাণিজ্যিক পশুর খামার। এগুলোর কোনোটা এক একজন দরিদ্র কৃষকের পরিশ্রম আর সাধনায় সফলতা পাওয়ার উপাখ্যান। আবার এখানে এখন কর্মঠ শিক্ষিত তরুণরাও যুক্ত হচ্ছেন বাণিজ্যিক খামারে। আধুনিক জ্ঞান আর প্রযুক্তির ব্যবহার করে তারা নিজেদের উন্নয়ন তো করছেনই, পাশাপাশি গ্রামের প্রান্তিক খামারিদের জন্য তৈরি করছেন বিপণন ও সংরক্ষণ সুবিধা। আর এই কাজে তারা পাশে পাচ্ছেন গোখাদ্য তৈরিকারক প্রতিষ্ঠানগুলোকে। উদ্দেশ্য বাণিজ্যিক হলেও এদের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় তারা স্বল্প সময়ে পাচ্ছেন পশু চিকিৎসা সেবা, এমনকি ঔষধও মিলছে বিনামূল্যে। গাইবান্ধা জেলাটা একটা নদী প্রবণ এরিয়া। এখানে আমাদের হচ্ছে ক্যাটেল নিয়ে কাজ করার অনেক বড় সুযোগ আছে। প্রাকৃতিকভাবেও এখানে অনেক বেশি সুযোগ এবং এখানের জমি ঘাসের জন্য অনেক ভালো এবং ক্যাটেলের অনেক খামার গড়ে উঠতেছে দিন দিন। আকিজ এখানে একটা জিনিস করতেছে, সেটা হচ্ছে যে প্রত্যেক জেলায় একজন করে ভেটেরিনারি অথবা কিছু কিছু জায়গায় 2 জন করে ভেটেরিনারিয়ান রাখতেছে এবং তারা হচ্ছে খামারিদেরকে উইদিন 6 আওয়ার মানে 6 ঘন্টার মধ্যে যাতে খামারিরা উপকৃত হতে পারে বা খামারিদের কোনো প্রয়োজনে তারা মানে ডাক্তারদেরকে পাশে পায়, এই জিনিসটা মানে আকিজ নিশ্চিত করতেছে। এটা অন কাইন্ড অফ কাস্টমার সার্ভিস। জি, কাস্টমার সার্ভিস আমরা দিয়ে আসতেছি। এভাবে পারস্পরিক সহযোগিতায় সমৃদ্ধ হচ্ছে গাইবান্ধা অঞ্চলের প্রাণী সম্পদের বাণিজ্যিক লালন পালন। এখনও এখানে বিপণন বড় সমস্যা, তবু হাতে হাত মিলিয়ে তা উত্তরণের চেষ্টা করছেন খামারিরাই। দর্শক, গ্রাম অঞ্চলে শিক্ষিত তরুণরা কৃষিতে যুক্ত হচ্ছেন এবং প্রাণী সম্পদে তারা একটা ভালো ভূমিকা রাখছেন। সেটি নিয়ে আমরা কথা বলতে এসেছি গাইবান্ধার সাঘাটা উপজেলার সাথালিয়া গ্রামে, যেখানে তৌহিদ ইবনে হুমায়ুন নামে একজন শিক্ষিত তরুণ, যিনি ঢাকায় পড়ালেখা করেও আসলে যুক্ত হয়েছেন কৃষির সঙ্গে। তার সঙ্গে একটু কথা বলি এবং তিনি কীভাবে খামারটা চালান সেটি শুনবো। তো ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার সঙ্গে যেটা শুনলাম এতক্ষণ গল্প করে, যে আপনি মূলত পড়ালেখার জন্য ঢাকায় গিয়েছিলেন। জি, পড়ালেখা এবং চাকরি ঢাকা। পড়ালেখা এবং চাকরি মানে কতদিন করেছেন? সেই আমি চাকরি করেছি 20 মাস। 20 মাস। শুরু থেকে কি ইচ্ছা ছিল যে আপনি উদ্যোক্তা হবেন? জি, উদ্যোক্তা হওয়ার ইচ্ছা ছিল। আচ্ছা, বাবা নাকি আপনাকে বাধা দিয়েছিল? আমার আব্বু হচ্ছে প্রাইমারি স্কুলে হেড টিচার ছিল। সবার বাবার মতোই উনিও চাচ্ছিল যে আমি পড়াশোনা শেষ করে চাকরি করি। তো ওনার ইচ্ছাতে চাকরিতে যোগদান করলেও আমার ইচ্ছা ছিল আসলে ব্যবসা করার। আচ্ছা, এজন্য চাকরি শেষ করে অথবা চাকরির মাঝামাঝি অবস্থায় খামার শুরু করি এবং চলে আসি আর কি। এটা কবে নাগাদ, কত সালের ঘটনা এটা? 2017 সালের 21শে অক্টোবর আমার ফার্মিংয়ের যাত্রা শুরু হয়। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি পড়াশোনা শেষ করার আগেই নাকি এখানে ফার্মিং? হ্যাঁ, আমার পড়াশোনা শেষ হয়েছে 2021 এপ্রিলে।
আর আমি খামার শুরু করছি মোটামুটি 2017 সালের অক্টোবরের 21 তারিখ। এই খামারের যুক্ত হওয়ার পিছনের গল্পটা কি, মানে কেন যুক্ত হলেন, কি দেখে যুক্ত হলেন? প্রাণীদের প্রতি ভালোবাসা এবং কর্মসংস্থান সৃষ্টির জন্যই আমার মূলত এই পেশায় আসা। আমি 4টা গরু দিয়ে শুরু করি, আর শহরমুখী হওয়ার চিন্তাভাবনা আমার ছিল না। তো আমি চিন্তা করলাম আমি যদি একটা কোম্পানিতে চাকরি করি বা সরকারি চাকরি করি তাহলে আমার কর্মসংস্থান হচ্ছে, কিন্তু আমার মাধ্যমে যেন 10-15 জন বা 20 জন বা তার অধিক লোকের কর্মসংস্থান হয়, আমরা যেন গ্রামে সবাই একসাথে থাকতে পারি, এই দিক থেকেই চলা। এখন আল্লাহর রহমতে আমার এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 7-8 জন লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমি আমার স্বপ্নতেই আগায় যাচ্ছি। গরু এখন কতগুলো রয়েছে আপনার? আমার এখানে 28টা গরু আছে। 28টা গরু। এবং দুধ দেওয়ার এখন কতগুলো? দুধ দিচ্ছে 11টা। আচ্ছা, মোটামুটি 140 থেকে 50 লিটার পার ডে আমরা দুধ পাচ্ছি। আরও কয়েকটা গরু বাচ্চা দিবে, আমরা হয়তো 200 কোঠায় পৌঁছে যাবো খুব শীঘ্রই। গড়ে কতটুকু করে দুধ আসে আপনার? হলস্টাইন ফ্রিজিয়ান আমার এখানে 35 লিটার পর্যন্ত সর্বোচ্চ দুধ দেওয়া গাভী আছে এবং সর্বনিম্ন 17-18 আছে। প্রতিদিন কি পরিমাণ দুধ আসে আপনার? 140-50 লিটার। আমি আসলে দুধ বিক্রি না মানে করতে পারতেছি না, এরকম একটা সিচুয়েশনে দাঁড়াই মূলত দুধ ব্যবসার সিদ্ধান্তটা নেই। আমি যখন প্রথম খামার দেই তখন আমাদের এখানে বাজার দর ছিল 30 টাকা এর আশেপাশে, এবং বর্ষাকাল বা শীতকালে যখন দুধ অবিকৃত থাকতো তখন আমরা মানে আমিও বোনারপাড়াতে গিয়ে 20 টাকা লিটার দুধ বিক্রি করে 2 টাকা খাজনা দিয়ে 1 টাকা ভ্যান ভাড়া দিয়ে মানে 17 টাকা আমার পার লিটারে টিকছে। তখন আমি চিন্তা করলাম যে এইভাবে হবে না, মানে সবার জন্য কিছু করতে হবে। আর সবথেকে বড় কথা, এখানে প্রাণের একটা হাব তখন ছিল, নিজস্ব হাব, ওদের পার ডে কালেকশন ছিল 300 লিটারের মতো, এবং এইটা পর্যায়ক্রমে কমে যখন 140-এ চলে আসলো তখন ওরা এখান থেকে গোটায় নিয়ে চলে গেল। তারপরে এইটা আমার ঘরে এসে পড়লো যে আমাকেই হয়তো কিছু করতে হবে। এখন আল্লাহর রহমতে সবার চেষ্টায় সবাই আমাকে সহযোগিতা করছে। আমাদের এলাকায় আমি হয়তো 3000 লিটার দুধ দিতে পারতেছি, আরও একজন 1500, মানে মোটামুটি 6000 লিটার দুধের এলাকা হয়ে গেছে। তখন আপনি চিলার? আমার চিলারের ক্যাপাসিটি 5000, আর আমরা 3 থেকে 3500 দুধ সাপ্লাই করি। সাধারণত ম্যানুয়ালি আমরা গরুকে মানে দুধ সংগ্রহ করি বেশিরভাগ খামারে, তাই আপনার এখানে এসে দেখলাম যে আপনি মেশিন রাখছেন। মেশিন রাখার কারণ? মেশিনটা রাখার উদ্দেশ্য হচ্ছে লেবার যারা আসে, যেমন এইটা আমার প্রতিষ্ঠান, এইটা আমি ছেড়ে দিতে পারবো না, কিন্তু একটা লেবার আমার এখানে চুক্তিবদ্ধভাবে আসে না যে আমি 20 বছর থাকবো। তো আজকে একজন আসলো, কালকে একজন আসলো, তাতে করে আমার ডেইরি খামারটা আসলে এটা লালন পালন করা যায় না, যেটা মোটা তাজাতে করা যায়। তো আমি চিন্তা করলাম যে আজকে একজন কালকে একজন, এই চিন্তা না করে আমি মিল্কিং মেশিনেই মিল্কিং করব, তাতে লেবার থাকলেও আমার কোনো সমস্যা নাই, না থাকলেও আমার কোনো সমস্যা নাই। স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যেই মূলত আমি। এবং এটা দিয়ে কি দুধও ভালো হয়? হ্যাঁ, এটা দিয়ে দুধ ভালো সাকশন করা যায় এবং রোগ বালাই কম হয়। ওলানের যে রোগগুলো সাধারণত হয় এগুলো কম হয়। মানে ওলান ফোলা বা অনেকে যে একটা ভ্রান্ত ধারণা আছে যে মিল্কিং মেশিনে অনেক সময় গরুর ওলানের ক্ষতি হয়। না, আসলে এটা আমি 8 বছরে পাই নাই। এটা যদি আরো পরে হওয়ার কথা থাকে তাহলে হয়তো সামনে দেখতে পাবো। এবং দুধ তো মনে হয় যে কিছুটা বেশিও পাওয়া যায়। হ্যাঁ, কিছু বেশি পাওয়া যায়। সেটা কত পার্সেন্ট হতে পারে বেশি? একই নিয়মে মিল্কিং করলেই দুধ বেশি আসে, যেটা আমরা মেশিনের মাধ্যমে করি বিধায় পাই। এটা 5 to 10% বেশি আসে। বেশি আসে, এবং সেই সময় আমরা খরচটা তো খরচ কমে আসে। কি পরিমাণ? আমি হয়তো একটা মানে প্রশিক্ষিত লেবার নিয়ে আসতে গেলে আমাকে প্রতি মাসে স্যালারি দিতে হচ্ছে 17-18 হাজার, যেটা আমি সাধারণ একটা লেবার দিয়ে হয়তো 10-12 হাজার টাকার মধ্যে কভার করতে পারতেছি। আচ্ছা, আর একটা জিনিস কথা বলি, সেটা হচ্ছে যে গরু যেহেতু আপনি লালন পালন করেন, গরুর ফিড ম্যানেজমেন্টের একটা বড় ব্যাপার আছে। আপনি কিভাবে এই গরুগুলোকে খাওয়াচ্ছেন? আমি গরুকে খাওয়াচ্ছি মূলত রেডি ফিড। আমি মিক্সিং করে একসময় খাওয়াইতাম, সেখানে ফাঙ্গাস গ্রো করার একটা সম্ভাবনা থাকতো। আমরা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে যারা ফিড উৎপাদন এবং বিপণন করে, তাদের মধ্যে অনেকগুলো কোম্পানির সাথে আমি অনেকগুলো কোম্পানির ফিড পর্যায়ক্রমে খাওয়াইছি। এখন বর্তমানে আকিজ ফিড খাওয়াচ্ছি। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে পূর্বের যতগুলো কোম্পানি ছিল তার থেকে এই ফিডটার গুণগত মান ভালো, এবং বাংলাদেশের যে কোনো ফিডের সাথে কম্পেয়ার করার মতো যোগ্যতা তারা রাখে। এই কথাটা যখন এখন খামারি বলতেছে, সেটা আসলে কিসের ভিত্তিতে বলে? মানে ফিড তো ওভারঅল সবাই ব্যবসা করছে। হ্যাঁ, আমি আমার দিক থেকে যেটা বলতে পারি, এটা হচ্ছে দুধের প্রোডাকশন বেড়ে যাচ্ছে, এবং আমার ওই যে কুরবানির জন্য মোটা তাজার গরু কিনছি, এইটা মোটামুটি 40-45 দিনের মধ্যে আমি একটা মানে ফিডব্যাক পেয়ে যাচ্ছি। তো যখন মাংস ধরতেছে গরুতে দুধ উৎপাদন বাড়তেছে, তখন আমরা বলতেই পারি। এবং সর্বোপরি সব থেকে বড় কথা যেটা, আমরা 13 থেকে 14 মাসের মধ্যে একটা করে বাছুর পাচ্ছি। এখন বাজারে তো অসংখ্য ফিডের কারখানা এবং অসংখ্যভাবে ফিড উৎপাদন করতেছে। সেইখানে ব্যাপারটা হচ্ছে অনেকে তো শুরুতে হয়তো মান ভালো থাকে, পরে গিয়ে নষ্ট হয়ে যায়। সেই রকম মানে আপনি একজন মানে গ্রাহক হিসেবে প্রত্যাশাটা কি? না, প্রত্যাশা যে গুণগত মান যেটা আপনারা দিয়ে শুরু করেন,
এইটাই ধরে রাখবেন এবং সরকারের কাছে আমরা প্রান্তিক খামারি আবেদন করব যে গরুর খাদ্য এবং মুরগির খাদ্যের লাগামটা যদি একটু টেনে ধরা যায়, প্রান্তিক খামারি অনেকটা উপকৃত হবে এবং এই সেক্টরে যতগুলো কর্মসংস্থান আছে, যদি খাদ্যের দাম বৃদ্ধির কারণে আমরা পালতে না পারি তাহলে সরকার আসলে এদেরকে কর্মসংস্থান দিতে পারবে না, বেকারত্ব বৃদ্ধি পাবে, বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বেশি হবে, ছিনতাই রাহাজানি এগুলো বৃদ্ধি পাবে। এই জন্য সরকারের একটা সুনজর এদিকে দেওয়া উচিত। আমাদের সঙ্গে মোহাম্মদ ফেরদৌস ভাই রয়েছেন, তিনি চাষাবাদের পাশাপাশি একটা ছোট্ট খামারও গড়ে তুলেছেন। ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি ইনশাআল্লাহ, ভালো আছি। আচ্ছা, কৃষিকাজই তো করেন নাকি? জি জি মূল কাজ কি কৃষি? জি আচ্ছা, আপনারা যারা কৃষক তাদের বাড়িতে তো একটা সময় ছিল যে গরু ছিল, হাঁস ছিল। জি আপনার জি বাড়িতে এসে আমি দেখলাম যে হাঁস, মুরগি, গরু, ছাগল সবই আছে। সবই আছে ইনশাআল্লাহ, আছে যাই হোক। সেটার থেকে খামারে কি কোন চিন্তা থেকে গেলেন আপনি? এটা মনে করেন আগে ওই কৃষি কাজ করি, মনে করেন কৃষি জমির কাজ করি, সবজির আবাদ করছি, করে হলে পত্তা হয় না, একবার যদি হয় দাম হলে তো মনে করেন যে গিয়ে হয় না, মানে আবার যখন ভালো ভালো হয় তখন দাম পাওয়া যায় না, বাজারে গিয়ে মনটা খারাপ হয়। বাজার মন খারাপ এমনিতে গিয়ে এইভাবে গিয়ে করে করে তারপরে একটা গরু আমি কিনলাম প্রথম। জি, আমি কিছু ছিল না আর কি, যেমন একটা গরু কেনার পরে যাই কোটের বাছুর বেঁচে যাই আর কিছু জোগাড় করে 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 এইভাবে সিস্টেমে আমি মনে করেন যে এই গরুগুলো, কারণ এটা 20 বছর আগের কথা বলবো। জি প্রথম কি হলস্টিনই কিনছিলেন নাকি? একটা ফ্রিজিয়ানি ওই কিনছিলাম। কিনছিলেন। জি, আচ্ছা, ওদের থেকেই ইনশাআল্লাহ মনে করেন যে কষ্ট করে, ছেলেটাও কষ্ট করছে করে টোরে, এখন মনে করেন যে ইনশাআল্লাহ এই পাশে ওই জায়গাগুলো আছে না, সম্পূর্ণ জায়গাগুলো নিচ্ছি। এখন গরু কয়টা আছে আপনার? এখন গরু আছে হলো 17টা। ছোটটা, এবং জি। মোটামুটি সবগুলাই তো হ্যাঁ জি জি, এখন মনে করেন 14টা 11 12টা দুধ দেয়। কিভাবে লালন পালন করছেন এবং এদের যত্ন টত্ন কিভাবে নিচ্ছেন আপনি? আমার ঘাস আছে মনে করেন যে 6 বিঘা, আমি কন্ট্রাক্ট নিচ্ছি ঘাসের জমি 6 বিঘা মাটি কন্ট্রাক্ট আছে, এই ঘাসই খাওয়াই আর ওই মনে করেন যে দানাদার খাদ্য খাওয়াই, দানাদার খাদ্য। এটার উপরেই চলে। আচ্ছা, এটাতে ইনশাল্লাহ খুব আমি ভালো আগে যাচ্ছি ইনশাল্লাহ করতে। এই কিছুদিন আগে আমি 8 লাখ টাকার বাছুর বেচছি। এই গরুটার? জি, আচ্ছা। বাছুর বেচছি। এদের যে বাছুরগুলো আছে না, এক বাছুর নাই, এগুলো সম্পূর্ণ বাছুরগুলো বিক্রি করছি। এখন কারোই বাছুর নাই? না, এই দুটাও খালি বাছুর আছে। দুটো বাছুর আছে। জি, একটা খামার মনে হয় আপনার আছে? জি জি জি, চলেন একটু দেখে আসি না? চল। এখানে কয়টা গরু আছে? এটা 5টা আছে গরু। 5টা? জি আচ্ছা, ওটার তো মানে পরিবেশ এখানে একটু ভালো হয়েছে নাকি? জি, আছে পরিবেশ এঁকেই আর কি, মনে করেন যে আমি এই এটার ভিতরে আমি দেখি যে এটি ভালো উদাম বাদাম আছে, এই উদামের মধ্যে গরু ভালো থাকে। তার মানে আপনার কেনা গরু খুব কম? জি, ঘরের গরু না, বেশি? ওই দুটা কেনা গরু। এই দুটো আবার কেনা? এত অল্প দামে কিনছি গরুগুলা। অল্প দামে বলতে কত? এই গরু দুটা আমি 2,70,000 টাকা দিয়ে কিনছি। আচ্ছা আঙ্কেল, এই গরুটা কিনলেন কোথা থেকে? কিন্তু এই গরুটা আমি একজনা কিনে দিয়েছিলাম, উনি আবার রাখতে পারে নাই? বড় লোক তো, আচ্ছা, উনি আবার এই গরুগুলা পরিচর্যা করে পাইনি, হ্যাঁ। তখন উনি ভিড় আমাকে এই গরুগুলা দিছি, মানে সস্তা দিয়ে দিয়েছে? যে যাই সস্তা করে দিছি আর কি। আমি 4,30,000 টাকা দিয়ে দুটো কিনে দিয়েছিলাম, আমার মনে হয় যে 3 লাখ টাকাতে এই গরুগুলো ছেড়ে দিছে? দিছি। এটাও একই অবস্থা? হ্যাঁ, এই দুটাই একই সাথে আমি ওনার কিনে দিয়েছিলাম, হ্যাঁ। উনি আমাকে কিনে দিয়েছে। তো কত লিটার দুধ দিছে এটা? এটা 35 লিটার দুধ দিছে। 35 লিটার? 35 এখন কি দেয়? এখন 20 লিটার 25 লিটার দেয়। কতদিন আগে বাছুর হয়েছে? এই যে বাছুরে 1 মাস 1-1.5 মাস আগে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আগের বিয়ে 35 লিটার পর্যন্ত হয়েছে, এই বিয়ে হচ্ছে যাই বাছুর খাচ্ছি যে তাও 20-25 লিটার আমি দুধ পাই আর কি। দুধ পান? জি। আচ্ছা, আর ওইটা? ওটারও 20 লিটার দুধ। 20 লিটার দুধ? তার মানে আপনার প্রতিদিন দুধের উৎপাদন কত? দুধ আমার মনে হয় যে প্রতিদিন আগে ছিল হলো 5 মণ, এখন যাই হোক মোটগুলোই গাপ, এলে মোটেই কিন্তু গাপ। এখন মনে করেন যে দুধ আসতেছে হলো 4 মণ। মানে ওই গাভ হওয়াতে দুধ কমে গেছে? জি, তার মানে বাছুর হবে কিছুদিনের জি মধ্যে? জি। আচ্ছা, এই যেমন যে এই গরুটা আর 1-1.5 মাস আছে বিয়ে হবে। আচ্ছা, এই যে গরু পালন করতেছেন, গরুর মানে ব্যাপারটা হলো যে এখন তো খরচ অনেক বাড়ছে মনে হয়? জি জি, খরচ মেলা। দিন গেলে আমার মনে করেন যে 5,000 টাকা এরা দানাদার খাদ্য খায় এই সবগুলো মিলে? জি, তার মানে মাসে প্রায় 5-6-30? হ্যাঁ, 1.5 লাখ টাকা খায় এরা, খালি দানাদার খাবে। এ বাদে কামলা আছে, দুটা লোক আছে ঘাস কাটা ইয়ে করার জন্য। ইনশাল্লাহ তবু সমস্যা হয় না, ইনশাল্লাহ চলতেছে। আচ্ছা, এটা যদি গরু মানে গাভী না হয়, যদি মানে আপনার এরে গরু হতো, মোটা তাজাকরণ হতো, তখন কি এই লাভটা আপনি প্রতিনিয়ত খরচটা চালাতে পারতেন? তখন হয়তো আমার এই খরচটা চালাবার পেলাম না আমি, যেহেতু নিত্যদিনই টাকা আসতেছে, ওরাই কামাই করতো? ওরাই কামাই করতেছে, ওদের
যেটুকু গিয়ে হয় ওর খিলে ইনশাল্লাহ আমার সমস্যা হয় না। আবার বাছুর তো পাচ্ছেন বছরে? বাছুর মনে করেন যে সম্পূর্ণ গুলের বাছুর পেয়েছি, 11টা বাছুর পেয়েছি আমি। কত বছর বয়সে বেচছেন? এলে 3 মাস 4 মাস 3.5 মাস এই বয়সে এরকম করে, হ্যাঁ। কত করে বেচছেন সে বছর? 70-80। 70-80, তার মানে ওটার পিছনে আপনার খুব বেশি খরচ হয় না? হ্যাঁ, না ওটা খরচ নেই। এই যে এটা আর কয়টা দিন গেলেন দিনই মনে করেন যে 80,000 টাকা হবে। আর উদ্দি গেলে 1-1.5 মাস পাবে। এই বাছুরটা? ওই বাছুর। এটা কি আরে বাছুর? আরে বাছুর। আচ্ছা, আর বকনা বাছুর হলে রেখে দেন? বকনা বাছুর হলে আগে দেই, তবু এই দামে আবার আজকের পাইনি, যে ওই পাশে জমি নিচ্ছি তো বাড়ি। তার মানে গরু দিয়ে কি কি করলেন বলেন? ইনশাল্লাহ করছি, বহু বিয়ে করছি। ছেলেটা মেয়েটা অনার্স পাস করাচ্ছি, করে বিয়ে দিছি। ছেলেটা ডিগ্রি পাস করাচ্ছি। ছেলেটা এখন যে ডাক্তারি লাইনে গিয়ে করতেছে, মনে হয় ডাক্তার। ফিরে যে নিজের জায়গা ছিল 6 শতক, এখন আল্লাহ আছে 3 বিঘা করছি। ওই বাড়ির আশপাশে কিনে? হ্যাঁ, যে এগুলো সম্পূর্ণ নিচ্ছি। আচ্ছা, মানে আপনার মতো যারা কৃষক আছে তারা যদি অন্তত একটা দুটো বাড়ির পাশাপাশি পালে তাহলে তো? পালে তো বহু পালে। এটি আমরা আরো মেলা কয়টা করে দিচ্ছি। আমরা করেন, পালেন, সমস্যা নেই, এর কোনো লস না, লস নাই। আমরা এটা মনে করি খুব কষ্ট করে, আমার বললাম যে এটা আর বলার মতো নয়। মানে প্রচন্ড পরিশ্রম করতে খুব হয়েছে। পরিশ্রম করে আসছি আমরা। এখন আল্লাহকে ভালো লাগছে? ইনশাল্লাহ খুব ভালো, খুব শান্তি। বেটা ডাক্তার হয়েছে, আর তুই আর কি শান্তি আল্লাহর কাছে, আর কি শান্তি চাই? ঠিক আছে, আমরা দেখো তো মনে করেন যে কত ডিগ্রি পাস, কত গিয়ে বড় বড় লোক, তারা কোনো ছেলে মানুষ হয়নি। আমার ছেলে ইনশাল্লাহ, আমি এই যে এই গিয়ের মধ্যে ইনশাল্লাহ আমার ছেলে সেই রকম মানুষ করছি, ডাক্তার হয়েছে, এটাই তোর গৌরব। বড়, হ্যাঁ। আচ্ছা, আর কি? ঠিক আছে ফেরদৌস ভাই, ভালো থাকবেন। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। যে সেটা হচ্ছে যে আপনি কিন্তু যে কথাগুলো বললেন মন থেকে বলেন, হ্যাঁ, এবং ইনশাল্লাহ আপনি আশা করবো যে আপনি আপনার আরো সফলতা আসবে, আরো আসবে, বাড়বে, ইনশাল্লাহ আসবে, এবং যারা করতে চায় তাদেরকে নিশ্চয়ই পরামর্শ ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আল্লাহর রহমত। ভালো থাকবেন আপনি। আচ্ছা, দর্শক, আমরা কথা বললাম মোহাম্মদ ফেরদৌস। তিনি গাইবান্ধার সাঘাটা ইউনিয়নের কচুয়ার একটা প্রত্যন্ত গ্রামে এরকম একটা খামার গড়ে তুলেছেন। তিনি কিন্তু একটা কথা বলেছেন যে জীবনে প্রচুর পরিশ্রম করেছেন, কিন্তু যখন থেকে তিনি গরু পালন শুরু করলেন তখন এদেরকে লালন পালন করতেও অনেক কষ্ট হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি সফল হয়েছেন। অর্থাৎ যারা এরকম প্রান্তিক কৃষক রয়েছেন ফেরদৌস ভাইয়ের মতো, তারা যদি মনে করেন যে তারা খামার গড়ে তুলবেন, তারা আসলে ধৈর্য সহকারে লেগে থাকলে নিশ্চয়ই একদিন সফলতা পাবেন। সবার আগে ধৈর্যটাকে ধরতে হবে আপনাদের। এটি নিউজের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে এরকম ফেরদৌস ভাই সহ যারা খামারি হতে চান, অথবা যারা এরকম প্রতিনিয়ত পরিশ্রম করে বাংলাকে সমৃদ্ধ করছেন, তাদের প্রতি শুভকামনা জানিয়ে এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে আকিজ ফিট।